তো আজকে প্রথমে যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের কমার্সের যে বিবি কুন্ডুর টেস্ট পেপার বইটা রয়েছে সেখানকার 360 পেজের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্কটা। দেখো কি বলেছে, বলে দেখো দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ রাজনাথ লিমিটেড ফর দ্য ইয়ার ইন ডেট অন 31/3/2023 অ্যান্ড 31/3/2024। ব্যালেন্স শিট দিয়েছে একটা, লাইব্রেরিজ অ্যাসেট দিকে দেখো কী কী দিয়েছে, দেখো অ্যাসেট দিকে দিয়েছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি দিয়েছে 1,30,000 থেকে 1,10,000 হয়েছে। ফার্নিচার 70,000 ছিল 63,000 হয়েছে। ইনভেস্টমেন্ট নীল ছিল সেখানে 48,000, কিছুই ছিল না সেখানে 48,000 হয়ে গেছে। বিল রিসিভেবল 15,000 ছিল 17,500 হয়েছে। স্টক 30,000 ছিল 37,000 হয়েছে। ডেটার্স 14,000 ছিল 18,000 হয়েছে। অ্যাক্রুড ইন্টারেস্ট 2,000 ছিল 1,950 টাকা হয়েছে। শেয়ার ক্যাপিটাল 2 লাখ ছিল 2,40,000 হয়েছে। লোন 30,000 ছিল 20,000। এদিকে লাইব্রেরিজ দিকে বলেছে কি দেখো শেয়ার ক্যাপিটাল 2 লাখ ছিল 2,40,000 হয়েছে। লোন হয়েছে 30,000 ছিল 20,000 হয়েছে। ক্রেডিটার্স 25,000 ছিল 28,000 হয়েছে। আউটস্ট্যান্ডিং রেট 2,000 ছিল 1,500 হয়েছে। পি রিসিভ কমিশন 1,400 ছিল 1,650 টাকা হয়েছে। বিলস পেবেল 1,600 ছিল এখন 1,300 হয়েছে। তারপরে লাস্ট হয়েছে ব্যাংক ওভারড্রাফট 1,000 ছিল 3,000 রয়েছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা তৈরি করব। তো সবার প্রথমে ডান দিক থেকে করি। প্রথমেই দেখো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি দিয়েছে, দেখো 1,30,000 ছিল 1,10,000 হয়েছে। তার মানেটা কি, তার মানে সে কিছু প্ল্যান্ট মানে ফিক্সড অ্যাসেট, এটা ফিক্সড অ্যাসেট কী করেছে সে বেচে দিয়েছে, কিছু কমে গেছে মানে কি সে বেচে দিয়েছে। বেচে দেওয়া মানে কি তার কাছে টাকা চলে আসা। সমস্ত ফিক্সড অ্যাসেট কোথায় বলেছিলাম আমি, ইনভেস্টিংটাও এই অ্যাক্টিভিটিসে সমস্ত কিছু ইনভেস্ট করছে ফিক্সড অ্যাসেট, এই সমস্ত কিছু কোথায় আসবে, এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আসবে। ঠিক আছে, তাহলে কি বলেছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1,30,000 থেকে 1,10,000। তাহলে দেখো সম্পত্তি কমে গেছে, আমি বলছি সম্পত্তি যত প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বিক্রি করে দিচ্ছে, সম্পত্তি কমে গেছে, সম্পত্তি যত কমবে তোমার কাছে টাকা আসবে। তাহলে এখানে বসবে সেল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1,30,000 মাইনাস 1,10,000 কত হচ্ছে 20,000 টাকা তার কাছে এসছে, 20,000 টাকা তার কাছে এসছে। সেকেন্ড কি আছে দেখো, সেকেন্ড বলেছে দেখো ফার্নিচার ছিল 70,000 এখন হয়ে গেছে 63,000। তার মানে ফার্নিচারও বেচে দিয়েছে, এটাও একটা ফিক্সড অ্যাসেট এখানে আসবে, এটাও সেল করেছে। তাহলে 70,000 ছিল 63,000 হয়েছে, তার মানে 7,000 টাকার ফার্নিচার সে বেচে দিয়েছে, তার জন্য কি তার কাছে টাকা এসছে 7,000 টাকা এসছে তার কাছে। তারপরে দেখো ইনভেস্টমেন্ট কিছুই ছিল না, নীল ছিল, এখন হয়েছে 38,000। তার মানে ইনভেস্টমেন্ট কিছু পারচেস করেছে। তাহলে সম্পত্তি দেখো বেড়ে গেছে, সম্পত্তি বাড়লে কি হবে তোমার কাছ থেকে টাকা চলে যাবে। ঠিক আছে, তাহলে পারচেস ইনভেস্টমেন্ট কত টাকা হয়েছে, তাহলে মানে 0 ছিল, কিছুই ছিল না, সেখান থেকে 48,000 হয়েছে। তাহলে ডাইরেক্ট বসিয়ে দিই 48,000, মানে 48,000 টাকার সম্পত্তি এই মানে পারচেস ইনভেস্টমেন্টকে কিনেছে, তাহলে কি হয়েছে তার কাছ থেকে টাকা চলে গেছে, তাই জন্য দেখো মাইনাসে করেছি। কি বললাম বুঝতে পেরেছো? তারপরে কি দেখো বিল রিসিভেবল 1,500 ছিল 17,500 হয়েছে, অর্থাৎ একটা বিল রিসিভেবল সে কি হয়েছে একটা সম্পত্তি সে কত ছিল 15,000 সেখানে হচ্ছে 17,500, মানে 2,500। আমি বলেছিলাম যে মানে ফিক্সড অ্যাসেট আর ইনভেস্টমেন্ট সমস্ত কিছু এই জায়গাটায় আসবে। কোম্পানি কীভাবে টাকা জোগাড় করছে সেগুলো সব এইখানে আসবে, অর্থাৎ শেয়ার ক্যাপিটাল ডিবেঞ্চার বা কোনো কিছু পেমেন্ট করলে সমস্ত কিছু এখানে আসবে। আর বাকি যা কিছু পড়ে থাকবে সেই সমস্ত কিছুই কিন্তু এই অপারেটিং অ্যাক্টিভিটিসে আসবে। ঠিক আছে, এরপরে দেখা দিয়েছে বিল রিসিভেবল 15,000 ছিল 17,500 হয়েছে, তার মানে কি 2,500 টাকা সম্পত্তি বেড়েছে। আমি কি বলেছি যে সম্পত্তি যত বাড়বে, সম্পত্তি বাড়া মানে তোমার কাছ থেকে টাকা চলে যাওয়া। তাহলে কি হবে লেস হবে, দেখো এই যেখানে অ্যাড লেস বলে বসেছি, তাহলে ইনক্রিজ বিল রিসিভেবল মানে 17,500 বিয়োগ 15,000 কত হচ্ছে 2,500 মাইনাস। ঠিক আছে, তারপরে কি আছে দেখো স্টক ছিল 30,000 হয়েছে 37,000, অর্থাৎ স্টক ছিল 30,000 সেখানে হচ্ছে 37,000, মানে কি সম্পত্তি বেড়ে গেছে। সম্পত্তি যত বেড়ে গেলে কি হবে, কি হয়েছে তোমার কাছ থেকে টাকা চলে গেছে, তার মানে কি তাই আসবে এইখানে আসবে ইনক্রিজ স্টক 37,000 বিয়োগ 30,000, তাই তো 37,000 বিয়োগ 30,000 হয়েছে কত 7,000 টাকা মাইনাস 7,000 টাকা। ঠিক আছে, তারপরে কি আছে দেখো
ডেটার্সও তাই, 14,000 ছিল, ডেটার্স কত ছিল 14,000, হয়েছে কত 18,000, অর্থাৎ সম্পত্তি ফের বেড়েছে, ফের এখানে আসবে, তাহলে ইনক্রিজ ডেটার্স 18,000 মাইনাস 14,000 হচ্ছে কত 4,000 টাকা, চলে আসলো এখানে। তারপরে কি আছে, অ্যাক্রুড ইন্টারেস্ট, একটা ইন্টারেস্ট, অ্যাক্রুড ইন্টারেস্ট, একটা সম্পত্তি 2,000 ছিল 1950 হয়ে গেছে, অর্থাৎ কি হয়েছে, একটা সম্পত্তি কমেছে, সম্পত্তি যত কমবে তোমার কাছে টাকা তত আসবে। এটা কোথায় বসবে, তাহলে উপরে বসবে, এইখানে বসবে, কি আছে অ্যাক্রুড ইন্টারেস্ট, ইনক্রিজ, ইনক্রিজ না ডিক্রিজ, 2,000 ছিল 1950 টাকা হয়েছে, অর্থাৎ 50 টাকার টাকা 50 টাকা তোমার কাছে এসছে। তারপরে এদিকে হয়ে গেল অ্যাসেট দিকে, এবার লাইব্রেরিজ দিকে, লাইব্রেরিজ দিকে দেখো তো শেয়ার ক্যাপিটাল দিয়েছে 2 লাখ থেকে 2 লাখ চলেছে, একটা কোম্পানি টাকা জমা করেছে একটা শেয়ারের মাধ্যমে, কত টাকা 40,000 টাকা, 2 লাখ থেকে 2 লাখ, তাহলে কোথায় বসে সমস্ত কিছু ফাইন্যান্সিং অত অ্যাক্টিভিটি সমস্ত কিছু এখানে বসে। তাহলে ইস্যু অফ শেয়ার কত ছিল 2,40,000 বিয়োগ 2 লক্ষ টাকা, মানে 2 লাখ টাকা, কত হচ্ছে 40,000 টাকা, ঠিক আছে 40,000 টাকা হচ্ছে। তারপরে কি আছে দেখো, তারপরে আছে লোন, 30,000 টাকা ছিল 20,000 টাকা, ভালো করে দেখো দেনা কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ একটা 30,000 টাকা লোন নিয়েছিল, এখন সে 20,000 টাকা হয়ে গেছে, মানে কি সে 10,000 টাকা লোন শোধ করে দিয়ে, অর্থাৎ লোন পেইড করেছে, তাহলে লোন পেইড 30,000 বিয়োগ 20,000 কত হলো 10,000 টাকা তার কাছ থেকে চলে যাচ্ছে, কিন্তু মাইনাসে হচ্ছে কিন্তু এটা, ঠিক আছে। নেক্সট তারপরে কি আছে দেখো, আউটস্ট্যান্ডিং ক্রেডিটার্স আছে, ক্রেডিটার্স বলেছে 25,000 ছিল 28,000, দেনা বেড়েছে, যে কোনো দেনা যত বাড়ছে, মানে দেনা বাড়ছে মানে তুমি টাকা তোমার কাছে টাকা নিচ্ছ, দেনা করে তুমি টাকা নিচ্ছ, তার মানে কি দেনা যত বাড়বে তোমার কাছে তত টাকা আসবে, অর্থাৎ এটা কোথায় বসবে, ইনক্রিজ ক্রেডিটার্স এইখানে বসবে। 28,000 মাইনাস 25,000 হচ্ছে কত 3,000 টাকা, ঠিক আছে 3,000 টাকা হচ্ছে। তারপরে কি আছে দেখো, তারপরে আছে দেখো আউটস্ট্যান্ডিং রেন্ট, ভালো করে দেখো, আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে একটা দেনা, তাহলে দেনাটা কি হচ্ছে দেখো 2,000 ছিল 1,500, অর্থাৎ 2,000 থেকে 1,500 হয়েছে, তার মানে কি তুমি দেনা পরিশোধ করছো মানে কি তোমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে, তাই তো, তোমার টাকা তোমার কাছ থেকে কমে যাচ্ছে, তাহলে কোথায় বসবে, এখানে ডিক্রিজ আউটস্ট্যান্ডিং রেন্ট, 2,000 থেকে 1,500 হয়েছে, মানে 500 টাকার দেনা তুমি শোধ করেছো, মাইনাসে হলো, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, পি রিসিভ কমিশন বলছে, একটা পি রিসিভ কমিশন আছে 1,400 টাকা থেকে 1,650 হয়েছে, ঠিক আছে, একটা দেনা 1,400 থেকে 1,650, অর্থাৎ দেনা বেড়েছে, দেনা যত বাড়বে তোমার কাছে তত টাকা, মানে দেনা করছো আরো তোমার কাছ থেকে দেনা করে টাকা নিয়েছো, তাহলে তোমার 1,400 থেকে 1,650 হয়েছে, মানে দেনা বেড়েছে, দেনা বাড়লে তোমার কাছে কি হয় টাকা আসে কিন্তু। তাহলে এখানে লিখবো কি আছে, পি রিসিভ কমিশন ইনক্রিজ 1,650 মাইনাস 1,400, 250 টাকা, ঠিক আছে 250 টাকা হলো। তারপরে কি দেখো বিলস পেবেল ছিল 1,600, সেখানে হয়েছে দেখো 1,300, অর্থাৎ বিলস পেবেল দেখো, অর্থাৎ একটা দেনা কি হয়েছে 1,600 ছিল সেখানে 1,300, অর্থাৎ দেনা কমে গেছে, দেনা কমলে কোথায় বসে, তোমার কাছ থেকে টাকা চলে গেছে, এখানে আসবে লেস বলে ডিক্রিজ, তাহলে 1,600 মাইনাস 1,300 কত হচ্ছে 300 টাকা মাইনাসে হচ্ছে, ঠিক আছে। তারপরে ব্যাংক ওভারড্রাফট, অর্থাৎ তোমাকে যখন ব্যবসা শুরু করলে তখন মাইনাস 1,000, তোমার কাছে 1,000 টাকা ব্যাংকে দেনা ছিল, এখন আরো বেশি হয়ে গেছে, আরো 2,000 টাকা বেশি, অর্থাৎ 3,000 হয়ে গেছে, তাহলে ওপেনিং আছে 1,000, ক্লোজিং হয়েছে 3,000 টাকা, তার মানে এখানে কত বেরাবে, এইখানে বেরাবে তোমার, ধরো এইখানে বেরাবে হচ্ছে তোমার 2,000 টাকা মাইনাস ফিগারে আসবে, 2,000 টাকা মাইনাস ফিগারে আসবে, ঠিক আছে। দেখি ক্যালকুলেট করে আসে কিনা, তাহলে দেখি করি, একটা জিনিস তোমাদের বলে দিই, দেখো এখানে দেখো ভালো করে দেখো, এখানে কিন্তু আমি অঙ্ক করার পর কোথাও কিন্তু আমি তোমার নেট প্রফিট পেলাম না, দেখো অঙ্কের মধ্যে কিন্তু কোথাও আমি ক্যালকুলেট মানে করার সময় দেখো কোথাও নেট প্রফিট পেলাম না, তাহলে আমি লিখে দিই নেট প্রফিট নীল,
ঠিক আছে, নেট প্রফিট কিছুই নেই মানে নেট প্রফিট নীল, নেট প্রফিট নীল। তাহলে কোনো তোমার নেট প্রফিট বিফোর ট্যাক্স বা অপারেটিং প্রফিট এই সমস্ত কিছু কিচ্ছু নেই। তাহলে ডাইরেক্ট যোগ বিয়োগ করি, ক্যালকুলেটগুলো করি সব কিছু, দেখি কত হয়। এটা হচ্ছে 3300, ঠিক আছে। এবার এই বিয়োগগুলোকে করি, দেখি কত হচ্ছে, -11,000 টাকা হয়েছে। তাহলে যেটা বেরালো সেটাকে আমরা কি বলি, মাইনাস ফিগারে বেরিয়েছে, তাহলে কি বলবো, ক্যাশ আউটফ্লো, মানে ক্যাশ বেরিয়ে গেছে, ঠিক আছে, ক্যাশ আউটফ্লো, ক্যাশ আউটফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ বেরিয়ে গেছে, ঠিক আছে। তারপরে এবারে এইটাকে যোগ বিয়োগ করি, -21,000 টাকা, এটাও বেরালো -21,000 টাকা, ঠিক আছে। তাহলে এটাও আউটফ্লো হলো, এটাও তাহলে আউটফ্লো হলো, লিখে দিই ক্যাশ, ঠিক আছে, ক্যাশ আউটফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এবার এই দুটোকে করি, কত হচ্ছে এটা, এটা তো ক্যালকুলেট করে 30,000 প্লাসে হচ্ছে। তাহলে এইখান থেকে ক্যাশ কি হয়েছে দেখো, এখান থেকে ক্যাশ কিছু এসছে, অর্থাৎ কত টাকা ক্যাশ এসছে, 30,000 টাকা ক্যাশ এসছে এই যে ইনভেস্টিংয়ে, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে এখানে কি লিখি আমি, ক্যাশ ইনফ্লো, এখানে এসছে ক্যাশ, ঠিক আছে, ঠিক আছে, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। এইবার যোগ বিয়োগ করে দেখি 2000 আসছে হচ্ছে কিনা, 11,000 -300, হ্যাঁ 2000 টাকা এসছে। তাহলে এটাকে আমরা কি বলবো, ক্যাশ তাহলে অ্যাকচুয়ালি আসেনি, ক্যাশ আরো কমে গেছে 2000 টাকা। তাহলে এটাকে লিখবো নেট ডিক্রিজ, নেট ডিক্রিজ, নেট ডিক্রিজ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, মানে 2000 টাকা আরো কমে গেছে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 367 পেজের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্কটা। দেখো কি বলেছে, ক্যালকুলেট ক্যাশ ফ্লো ইন অপারেটিং অ্যাক্টিভিটি ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/2024। বলছে 31/12/2024 দিয়েছে একটা মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হলে শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটি করতে হচ্ছে, এগুলো কিন্তু করতে বলেনি। আমি মুচ্ছি না, আমি এইখানটাই শুধু করবো, মানে ওদিকে কোনো কাজ নেই, যা হবে শুধু এই জায়গাটায়, এটা কিন্তু করতে হবে না তোমাদেরকে। আমি মুচ্ছি না, বারবার করে অঙ্ক করি, তাই জন্য এটা মুচ্ছি না, আমি শুধুমাত্র এইটাই বলেছি অপারেটিং অ্যাক্টিভিটি শুধুমাত্র করতে। কী কী দিয়েছে দেখো, ইনফরমেশন দিয়েছে দেখো, পার্টিকুলার 2023 আর 24-এ কী কী দেখাচ্ছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়েছে 70,000 থেকে 75,000, 70,000 ছিল 75,000 হয়েছে। ডেটাস 90,000 ছিল 53,000 হয়েছে। বিল রিসিভেবল 60,000 ছিল 1,01,000 হয়েছে। জেনারেল রিজার্ভ 2 লাখ ছিল 2,30,000 হয়েছে। স্যালারি আউটস্ট্যান্ডিং 20,000 ছিল 8,000 হয়েছে। ওয়েজেস প্রিপেইড 8,000 ছিল 10,000 হয়েছে। গুডউইল 1 লাখ ছিল 90,000 হয়েছে। এছাড়া নিচে একটা দিয়েছে দেখো, ডিউরিং দ্য ইয়ার 2024 অ্যান অ্যামাউন্ট অফ 40,000 টাকা ওয়াজ চার্জ অ্যাজ ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট। একটা ফিক্সড অ্যাসেটের উপর ডেপ্রিসিয়েশন দিয়েছে, উপরে দেখো কোনো ফিক্সড অ্যাসেট নেই, এর জন্য কোনো তোমাদের ওয়ার্কিং নোট করতে, আমি এর আগে করেছিলাম যে ডেপ্রিসিয়েশন থাকলে ওয়ার্কিং নোট করতে হয়, যেহেতু কোনো ফিক্সড অ্যাসেট নেই তো জন্য তোমাদের কোনো ওয়ার্কিং নোট করার এখানে দরকার নেই, ঠিক আছে। তাহলে আমি করি, প্রথমে কি দিয়েছে দেখো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমে নেট প্রফিট লিখি আমি এখানে, নেট প্রফিট 75,000 বিয়োগ 70,000, 75,000 বিয়োগ 70,000 টাকা, কত টাকা হচ্ছে, 5,000 টাকা, ঠিক আছে। তারপরে কি দিয়েছে দেখো, তারপরে দিয়েছে দেখো ডেটার্স 90,000 থেকে 53,000, ডেটার্স হচ্ছে একটা সম্পত্তি, সম্পত্তি কি ছিল, কত ছিল দেখো 90,000, হয়েছে কত দেখো 53,000 টাকা, অর্থাৎ সম্পত্তি কিন্তু কমে গেছে। সম্পত্তি যত তোমার কাছে কমবে তোমার কাছে টাকা কিন্তু আসবে, সম্পত্তি যত কমবে তোমার কাছে তত টাকা আসবে। তাহলে কোথায় বসবে, এই অপারেটিং প্রফিটের এই অ্যাডে এখানে বসবে। তাহলে ইনক্রিজ, এই ডিক্রিজ ডেটার্স, ডিক্রিজ 90,000 বিয়োগ 53,000 টাকা, ঠিক আছে, 90,000 বিয়োগ 53,000 কত হচ্ছে, 90,000 বিয়োগ 53,000 37,000 টাকা, ঠিক আছে, 37,000 টাকা, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে দিয়েছে দেখো বিল রিসিভেবল, বিল রিসিভেবল দেখো কত দিয়েছে দেখো, 60,000 ছিল সেখানে হয়েছে 1,01,000 টাকা, অর্থাৎ সম্পত্তি কিন্তু এক্ষেত্রে বেড়ে গেছে। সম্পত্তি যত বাড়বে তোমার কাছ থেকে টাকা তত চলে যাবে, সম্পত্তি বাড়া মানে তোমার কাছ থেকে টাকা
চলে যাচ্ছে। তাহলে কি হবে, এটা লেস বলে হবে ইনক্রিজ বিল রিসিভেবল। 1,01,000 বিয়োগ 60,000 অর্থাৎ 41,000 টাকা তার কাছ থেকে চলে যাচ্ছে। সরি। তারপরে কি আছে দেখো, জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ ছিল হচ্ছে তোমার জেনারেল রিজার্ভ কোথায় বসে, সবসময় এখানে বসে, অ্যাড বলে বসে সবসময়। ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ কত টাকা ছিল, 60,000, সরি 2 লাখ ছিল, 2,30,000 হয়েছে। ট্রান্সফার 2,30,000 বিয়োগ 2,30,000 টাকা জেনারেল রিজার্ভ হয়েছে। ঠিক আছে, তারপরে কি দেখো, স্যালারি আউটস্ট্যান্ডিং, এটা একটা দেনা। দেনা দেখো কি বলেছে, 20,000 থেকে 8,000 অর্থাৎ দেনা কমেছে। দেনা যত তোমার কাছে বাড়বে তোমার কাছে কিন্তু টাকা আসবে, আর দেনা যত কমবে তোমার কাছ থেকে টাকা, দেনা কমছে মানে কি তুমি তাকে পরিশোধ করে দিচ্ছ, পরিশোধ করা মানে তোমার কাছে দেনা কমে টাকা চলে যাচ্ছে, তাহলে এটা কমবে। তাহলে ডিক্রিজ আউটস্ট্যান্ডিং 20,000 মাইনাস 8,000 অর্থাৎ 12,000 টাকা তোমার কাছ থেকে চলে গেছে, টাকা কমে গেছে। তারপরে কি আছে দেখো, ওয়েজেস প্রিপেইড আছে, একটা ওয়েজেস প্রিপেড হচ্ছে সম্পত্তি। ঠিক আছে, তাহলে দেখো 8,000 ছিল 10,000 হচ্ছে, অর্থাৎ সম্পত্তি বেড়ে গেছে। সম্পত্তি যত বাড়বে তোমার কাছ থেকে কিন্তু টাকা তত চলে যাবে। তাহলে কোথায় বসবে, এখানেই বসবে লেস বলে ইনক্রিজ। 10,000 বিয়োগ 8,000 কত হচ্ছে, মাইনাস 2,000 টাকা হয়ে যাচ্ছে, 2,000 টাকা চলে যাচ্ছে। তারপরে লাস্ট দেখো গুডউইল আছে, গুডউইল ছিল 1 লাখ, হয়েছে হচ্ছে 90,000 টাকা, অর্থাৎ তোমার কি বলে, গুডউইল সবসময় কি বলেছি আমি, সবসময় নন ক্যাশ এক্সপেন্সেস। কোথায় বসবে, নন ক্যাশ এক্সপেন্সেস এখানে বসে, রিটার্ন অফ গুডউইল। রাইট অফ 1,90,000 থেকে 1 লাখ থেকে 90,000 হয়েছে, তাহলে 10,000 টাকা গুডউইল সে তুলেছে। ঠিক আছে, তারপরে এবার দেখো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে। ডেপ্রিসিয়েশন দিয়েছে কত, 40,000। ডেপ্রিসিয়েশন সবসময় একটা খরচা, খরচা কোথায় বলেছি, সবসময় এখানে বসবে। তাহলে ডেপ্রিসিয়েশন বসাই, কত টাকা, 40,000 টাকা। ডেপ্রিসিয়েশন কত, 40,000 টাকা। ঠিক আছে, এবার যোগ বিয়োগ করি। কত হচ্ছে দেখি, 35,000 টাকা। যেটা বেরালো সেটাকে আমরা কি বলি, নেট প্রফিট বিফোর ট্যাক্স, তাই তো। এইগুলোকে যোগ করি, 35,000 প্লাস 10,000 প্লাস 40,000, 85,000 টাকা। 85,000 টাকা যেটা বেরালো সেটাকে আমরা কি বলি, অপারেটিং প্রফিট। যেটা বেরালো সেটাকে আমরা কি বলবো, অপারেটিং প্রফিট। ঠিক আছে, যোগ করি, লাস্টে যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে 85,000 প্লাস 37,000, 1,22,000 হচ্ছে, এটা 1,22,000। বিয়োগগুলো করি এবার, 67,000 টাকা অ্যান্সার বেরালো। তাহলে দেখো তোমার কাছে টাকা এসছে কত, 6,700 টাকা, এই 67,000 টাকা তোমার কাছে এসছে। তাহলে ক্যাশ ইনফ্লো হয়েছে, তাহলে লিখে দিই ক্যাশ। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো, যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করাবো, সেটা হলো তোমাদের 374 পেজের যে অঙ্কটা। দেখো কি বলেছে, দেখো অঙ্কের মধ্যে, ফ্রম দ্য ফলোয়িং ব্যালেন্স শিট অফ সজল লিমিটেড প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2024। একটা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। দেখো অ্যাসেট দিক আর লাইবিলিটিস দিক দিয়েছে, তোমার প্রিভিয়াস ইয়ার বাঁ দিকে, কারেন্ট ইয়ার ডান দিকে। কি দিয়েছে দেখো, গুডউইল দিয়েছে 35,000 ছিল, 25,000 হয়েছে। তারপরে ফিক্সড অ্যাসেট 41,000 ছিল, 78,500 হয়েছে। স্টক 11,000 ছিল, 13,000 হয়েছে। ডেটার্স 18,000 ছিল, 19,000 হয়েছে। বিল রিসিভেবল 10,000 ছিল, 25,000 হয়েছে। ক্যাশ ইন হ্যান্ড ব্যাংক 3,000 ছিল, 1,000 হয়েছে। এদিকে শেয়ার ক্যাপিটাল দেখো 45,000 ছিল, 65,000 হয়েছে। জেনারেল রিজার্ভ 15,000 ছিল, 17,500 হয়েছে। প্রফিট অ্যান্ড লস হয়েছে পিএল 10,000 ছিল, 15,000 হয়েছে। ক্রেডিটার্স 10,000 ছিল, 8,000 হয়েছে।
ব্যাঙ্ক ওভারড্রাফট 20,000 ছিল 30,000 হয়েছে, বিলস পেবেল 8,000 ছিল 11,000 হয়েছে, আর লাস্ট হচ্ছে প্রপোজ ডিভিডেন্ড ছিল 10,000 হয়েছে হচ্ছে 5,000। তো শুরু করি, প্রথমে কি আছে দেখো, গুডউইল আছে, তাহলে গুডউইল কি হচ্ছে একটা নন ক্যাশ এক্সপেন্সেস এখানে বসবে, তাহলে বসাই প্রথমে গুডউইল বসাই। হয়েছে 35,000 বিয়োগ 25,000, তাহলে হচ্ছে কত 10,000 টাকা গুডউইল হচ্ছে তুলেছে। ঠিক আছে, তারপরে কি দিয়েছে দেখো, তারপরে দিয়েছে ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট সবসময় কোথায় বসে, ইনভেস্টিং মতো অ্যাক্টিভিটিসে বসে, তাহলে এখানে বসাই কত ছিল 41,000 ছিল 78,500 হয়েছে, তার মানে কি সম্পত্তি বেড়েছে, সম্পত্তি বেড়েছে মানে সে কিনেছে নিশ্চয়ই ফিক্সড অ্যাসেট আরও, তাহলে তাহলে কি হবে, এটা টাকা তোমার কমে যাবে, তাহলে পারচেস ফিক্সড অ্যাসেট। তাহলে 78,500 বিয়োগ 41,000 টাকা, কত টাকার পারচেস করেছে দেখি, 78,500 বিয়োগ 41,000 টাকা, 37,500 টাকা। ঠিক আছে, বাইরে এখানে একটাই আছে দেখলাম, বাইরেই পাঠিয়ে দিচ্ছে একেবারে 37,500, তাহলে কি হচ্ছে লেস করলাম 37,500। তারপরে কি আছে দেখো, তারপরে আছে দেখো স্টক। স্টক কত ছিল 11,000 ছিল, কত ছিল 11,000 টাকা, হয়েছে কত 13,000, অর্থাৎ সম্পত্তি বেড়ে গেছে। সম্পত্তি যত বাড়বে সব কিছু কোথায় আসবে, এই যে সম্পত্তি বাড়ছে মানে কোথায় হচ্ছে তোমার টাকা তোমার কাছ থেকে চলে যাচ্ছে, সম্পত্তি বাড়ছে মানে তোমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে, তাহলে কোথায় যাবে লেস বলে হবে, তার টাকা চলে গেলে, তাহলে ইনক্রিজ স্টক। তা 13,000 বিয়োগ 11,000 টাকা, অর্থাৎ 2,000 টাকার সম্পত্তি তোমার কাছ থেকে 2,000 টাকা চলে গেছে তোমার কাছে, টাকা কমে গেছে, বেড়েছে মানে কমেছে। ডেটার্স 18,000 ছিল 19,000 হয়েছে, এখানেও দেখো সম্পত্তি বেড়েছে, সম্পত্তি বাড়লে তোমার কাছ থেকে টাকা চলে যাবে, এখানেও এটাও এখানে বসবে ইনক্রিজ ডেটার্স। 19,000 বিয়োগ 18,000 হচ্ছে কত 1,000 টাকা তোমার কাছে চলে যাচ্ছে, 1,000 টাকা তোমার কাছ থেকে চলে যাচ্ছে। তারপরে কি আছে দেখো, বিল রিসিভেবল আছে 10,000 ছিল 25,000, এটাও তাও বেড়েছে, এটাও এখানে বসবে, সম্পত্তি বেড়েছে মানে কমে গেছে টাকা, 25,000 মাইনাস 10,000 টাকা কত হলো 15,000 টাকা তোমার কাছ থেকে চলে গেল, 15,000 টাকা তোমার কাছ থেকে চলে গেল। তারপরে কি আছে দেখো, ক্যাশ অ্যান্ড হ্যান্ড, এটা আমি পরে করছি কারণ ওখানে ব্যাংক ওভার আছে, আমি লাস্টে করছি। আচ্ছা, তারপরে দেখো আছে কত শেয়ার ক্যাপিটাল 45 ছিল 65, মানে মানে টাকা জোগাড় করছে কোম্পানি, এখান থেকে বসে তোমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে 45 ছিল 65,000, তাহলে ইস্যু অফ শেয়ার 65,000, তাহলে 65,000 মাইনাস 45,000 টাকা, 20,000 টাকা শেয়ার এই বছরে ইস্যু হয়েছে। ঠিক আছে, তারপরে কথা হয়েছে দেখো জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ সবসময় উপরে আছে, তাহলে নেট প্রফিট আগে লিখে দিই, 15,000 মানে 5,000 টাকা, 15,000 মাইনাস 10,000, 5,000 টাকা নেট প্রফিট আছে দেখো অঙ্কের মধ্যে। আচ্ছা, এবার করি অ্যাড করি, জেনারেল রিজার্ভ অ্যাড হয়, অ্যাড ট্রান্সফার, তাহলে 27,500 বিয়োগ 15,000 কত হচ্ছে 12,500। ঠিক আছে, 12,500 হচ্ছে। তারপরে কি আছে দেখো ক্রেডিটার্স, ক্রেডিটার্স ছিল 10,000, ছিল কত 10,000 হয়েছে কত 8,000। দেনা যত কমবে, দেনা যত কমবে তোমার কাছ থেকে তত টাকা চলে যাবে, তাহলে এখানে আসবে ডিক্রিজ ক্রেডিটার্স, দেনা 10,000, ঠিক আছে, মাইনাস 8,000 হচ্ছে কত 2,000 টাকা তোমার কাছে কমে যাচ্ছে, 2,000 টাকা তোমার কাছ থেকে কমে যাচ্ছে। তারপরে কি আছে দেখো ব্যাংক ওভারড্রাফট, আমি এবার দেখো ব্যাংক ওভারড্রাফটটা করি, এখানে ছিল দেখো এটা কেমন ভাবে করে দেখো, ক্যাশ ছিল 3,000, অর্থাৎ তোমার কাছে 3,000 টাকা ছিল, অথচ তোমার ব্যাংকে 20,000 টাকা মানে তোমার কাছ থেকে পেতো, তাহলে কেটে কুটে তোমার কাছে দাঁড়াচ্ছে দেখো মাইনাস 17,000 টাকা দাঁড়াচ্ছে, কারণ 20 থেকে 3,000 প্লাস আছে আর 20,000 টাকা মাইনাস আছে, তাহলে 20,000 থেকে 3,000 মাইনাস করে দাও, তাহলে মাইনাস 17,000 টাকা তোমার ওপেনিং ব্যালেন্স হচ্ছে, মাইনাস 17,000 টাকা। মানে কি দেখো ব্যাংক তোমার কাছে পায় 20,000 টাকা, তোমার কাছে হাতে আছে ক্যাশ কত 3,000 টাকা তোমার হাতে, অথচ ব্যাংক তোমার কাছে, তাহলে তুমি ব্যাংকের
তোমার টাকা শোধ করতে হবে, তাহলে ব্যাংকের টাকা শোধ করলে, অথচ তোমার কাছে এখনো ব্যাংক কত পায় 17,000, অর্থাৎ -17,000 আছে। সেম ভাবে ক্যাশ দেয়, মানে বছর শেষে দেখো 1,000 টাকা তোমার কাছে হাতে ছিল, অথচ ব্যাংক তোমার কাছে পাবে কত 30,000 টাকা, তাহলে বিয়োগ করে দাঁড়াচ্ছে কত 29,000 টাকা, মাইনাসে, কিন্তু মাইনাসে 29,000 টাকা। ঠিক আছে, তাহলে এইখানে যে অ্যান্সারটা বেরাবে, এইখানে যে অ্যান্সারটা বেরাবে সেটা কত বেরাবে দেখো, এখানে আরো 12,000 টাকা মাইনাসে দেখো বেরাবে তোমার অ্যান্সার, দেখো 12,000 টাকা মাইনাসে বেরাবে। ঠিক আছে, আমি দেখি কীভাবে বেরাচ্ছে। এরপরে কি আছে দেখো, বিলস পেবেল, কি আছে বিলস পেবেল, কি আছে 8,000 ছিল তোমার, বিলস পেবেল কত ছিল 8,000, হয়েছে কত 11,000, মানে কি দেনা তোমার বেড়ে গেছে, কত বেড়েছে 8,000 থেকে 11,000, অর্থাৎ 3,000 টাকা দেনা তোমার বেড়ে গেছে। দেনা যত বাড়বে তোমার কাছে তত টাকা আসবে, তাহলে ইনক্রিজ এখানে বসবে ইনক্রিজ 11,000 মাইনাস 8,000 টাকা, 11,000 মাইনাস 8,000 টাকা কত হচ্ছে 3,000 টাকা তোমার কাছে আসছে। আরো লাস্ট দেখো প্রপোজ ডিভিডেন্ড, আমি প্রপোজ ডিভিডেন্ড এর আগে একটা অঙ্ক আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে প্রপোজ ডিভিডেন্ড মানে প্রপোজ ডিভিডেন্ডটা দেখো ছিল 10,000 হয়েছে 5,000, তার মানে আগের বছরে সবসময় কি করতে হয় যে প্রিভিয়াস ইয়ারটা থাকে, সেই প্রিভিয়াস ইয়ারের টাকা কিন্তু সবসময় পরিশোধ করে দিতে হবে, মানে আগের বছরের টাকাটা পরিশোধ করে দিতে হবে অবশ্যই। আর যে কিছু তাহলে মানে পরিশোধ মানে পেমেন্ট করতে হবে, যে কোনো পেমেন্ট সবসময় কোথায় বসবে এখানে, তাহলে প্রপোজ ডিভিডেন্ড পেমেন্ট এই পেইড। ঠিক আছে, তাহলে প্রপোজ ডিভিডেন্ড কি করতে হবে, প্রিভিয়াস ইয়ার মানে আগের বছরটা অবশ্যই পেমেন্ট করে দিতে হবে, কত টাকা 10,000 টাকা পেমেন্ট করে দিতে হবে। ঠিক আছে, 10,000 টাকা আগে অবশ্যই পেমেন্ট করে দিতে হবে। আর যে কারেন্ট ইয়ারেরটা হয়েছে, অর্থাৎ যে কারেন্ট ইয়ারেরটা আছে সেটাকে কিন্তু খরচ হিসাবে দেখা হবে, আর কার সাথে যোগ করে দিতে হবে, এই এর সাথে যোগ করে দিতে, যে কারেন্ট ইয়ারের টাকাটা কোথায় দেখাতে হবে, এইখানে খরচ হিসাবে দেখাতে হবে। কি বললাম বলছো, যে কারেন্ট ইয়ার টাকাটা শোধ করছো না, সেটা পরের বছর গিয়ে শোধ করবে, তাহলে এই বছর সেটাকে খরচা হিসাবে তো তোমাদের দেখাতে হবে, এটা কোথায় এর সঙ্গে অ্যাড হয়ে যায়। ঠিক আছে, প্রপোজ ডিভিডেন্ড কত টাকা 5,000 টাকা। আর একবার বলে দিই, প্রপোজ ডিভিডেন্ড থাকলে সবসময় কারেন্ট ইয়ার যেটা সেটা সবসময় কি করতে হবে, মানে প্রিভিয়াস ইয়ার যেটা আগের বছর যেটা সেটা আগে শোধ করে দিতে হবে, পেড করে দিলাম 10,000 টাকা, প্রিভিয়াস ইয়ার মানে হচ্ছে তোমার 2023-এর দেখো 10,000 টাকা আছে, পেমেন্ট করে দিলাম। কারেন্ট ইয়ারে যে টাকাটা থাকবে, অর্থাৎ কারেন্ট ইয়ারে যে টাকাটা সেটা তো পেমেন্ট করছো না, সেটা তোমাকে দেখাতে হবে, খরচা হিসাবে তোমাকে দেখাতে হবে, তাহলে কি করতে হবে এর সঙ্গে অ্যাড করে দিবে, এখানে দেখাবে না এইখানে দেখাতে হবে, তোমাকে অ্যাড করতে হবে। কারেন্ট ইয়ারে কত টাকা 5,000 টাকা করলাম। কি বললাম বুঝতে পারছো, ব্যাস হয়ে গেছে, আর কিছু নেই। এবার আমি ক্যালকুলেট করব, সব কিছু ক্যালকুলেট করি। দেখি কত কি বেরাচ্ছে, প্রথমে কত বেরাচ্ছে 500, এটা যেটা বেরালো সেটা বেরালো 22,500 টাকা বেরালো, যেটা বেরালো সেটাকে আমরা কি বলবো, নেট প্রফিট বিফোর ট্যাক্স, নেট। ঠিক আছে, তারপরে কোনটা করব, তারপরে করব দেখো নন ক্যাশ এক্সপেন্সেস যোগ করব, যোগ করে যেটা বেরাবে সেটা হলো 32,500 টাকা, 32,500 টাকা যেটা বেরায় সেটাকে কি বলি আমরা অপারেটিং প্রফিট, তাই তো, যেটা বেরায় সেটাকে বলি আমরা অপারেটিং প্রফিট। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, তারপরে এবার এইগুলোকে যোগ করি, পরপর করি, যোগ করে এবার বসাতে থাকি, আর কিছু করতে হবে না। 22,500 হচ্ছে 35,500, কিছু লিখতে হবে না, 35,500। এবার এগুলোকে তার থেকে বিয়োগ 15,500 বেরালো হচ্ছে 15,500 টাকা, যেটা বেরালো মানে কি দেখো প্লাসে বেরিয়েছে, তার মানে তোমার কাছ থেকে ক্যাশ এসছে, তাই তো। তাহলে লিখি আমি ক্যাশ ইনফ্লো, মানে এসছে তো হলো। তারপরে দেখো কি আছে, তারপরে তো এটা বেরিয়ে গেছে, এটা তো মাইনাসে বেরিয়েছে, এটা লিখলেও হয় না লিখলেও হয় না, ক্যাশ আউটফ্লো হয়েছে এটা। ঠিক আছে, তারপরে এটা ক্যালকুলেট করি, কত হচ্ছে, এটা দাঁড়াচ্ছে হচ্ছে 10,000 টাকা, প্লাস মাইনাস করে 10,000 টাকা বেরাচ্ছে, প্লাসে 10,000 টাকা বেরাচ্ছে, এখানেও টাকা এসছে, এখানেও টাকা এসছে, তাহলে কি বেরাচ্ছে এটা ক্যাশ ইনফ্লো। ঠিক আছে, এইবার যোগ বিয়োগ করি, এইবার যোগ বিয়োগ করে দেখি কত বেরাচ্ছে, দেখি 12,000 টাকা বেরাচ্ছে কিনা দেখি, যোগ বিয়োগ করি 15,500 প্লাস 10,000 টাকা করি, 10,000 বিয়োগ 37,500 বিয়োগ 37,500, হ্যাঁ 12,000 মাইনাস 12,000 টাকা দেখো
বেরিয়ে গেছে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমি এটাকে করি, লিখি। দেখো ক্যাশ চলে গেছে, এই তোমার কি বলেছে মাইনাসে বেরিয়েছে, তাহলে তোমার ক্যাশ কমেছে আরও, নেট ডিক্রিজ, নেট ডিক্রিজ ক্যাশ অ্যান্ড ইন ক্যাশ অ্যান্ড। আচ্ছা আগের অঙ্কটাতে আমি এটা লিখতে ভুলে গেছি, এটা কিন্তু লিখতে হবে, এই তিনটেকে যোগ করে যে হচ্ছে, ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি, মানে এই যে এইটাকে আর এই তিনটেকে যোগ করে কিন্তু এটা হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল 3টে অঙ্ক দেখালাম, 3টে ক্যাশ ফ্লোর অঙ্ক দেখালাম। এই 3টে অঙ্কের মধ্যে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।